Assalamu alaikum, my dear learners and the viewers. Welcome back to a new lesson called Preposition and its Classification. Preposition and its Classification. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা preposition-এর classification শিখব. So, let's have a look at a glance. There are 6 kinds of prepositions. There are 6 types of prepositions generally such as বন্ধুরা প্রিপোজিশন আমাদের প্রধানত 6 প্রকার, সর্বমোট 7 প্রকার। তো প্রথমে জানা দরকার প্রিপোজিশন কাকে বলে। কেমন? যে সকল শব্দ সেন্টেন্সের অন্তর্গত অন্যান্য শব্দের সাথে একটি রিলেশন বা সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যে সকল ওয়ার্ড বা শব্দ সেন্টেন্সের অন্তর্গত অন্যান্য ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক বা রিলেশন স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। তোমরা হয়তো বলবো প্রিয়ত্ব পূর্বে পজিশনত অবস্থান। হ্যাঁ, সেন্টেন্সে ওয়ার্ডের পূর্বেও বসে পরেও বসে। যেমন আমাদের এখানে 7 নম্বরে বলা হচ্ছে দি ফার্স্ট প্রিপোজিশন। আমাদের এই কথাটা যে সবসময় পূর্বে বসবে এই কথা ঠিক নয়। যখন আমরা ডিটেলস পড়ব জানবো তখন তা তোমরা বুঝতে পারবে। নাম্বার 1 সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশনের অপর নাম সিঙ্গেল প্রিপোজিশন। যেমন টু, অ্যাট, ইন, বাই, আপ, এটসেট্রা। অর্থাৎ এরকম আরও আছে। তাহলে যেই প্রিপোজিশনকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, একবারেই উচ্চারণ করতে হয়। যে সকল প্রিপোজিশনকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, একবারেই প্রোনাউন্স করতে হয়, তাকে বলা হয় সিম্পল অর সিঙ্গেল প্রিপোজিশন। নাম্বার 2 ডাবল প্রিপোজিশন। দুইটা সিম্পল প্রিপোজিশন যখন একটা প্রিপোজিশনের কাজ করে তাকে ডাবল প্রিপোজিশন বলে। যেমন ইনটু, আপন, উইথ ইন, উইথিন, এটসেট্রা। তাহলে দুইটা প্রিপোজিশন যখন একটা প্রিপোজিশনের কাজ করে তাকে বলা হয় ডাবল প্রিপোজিশন। নাম্বার 3 কম্পাউন্ড প্রিপোজিশন। অন প্লাস বাই প্লাস আউট ইকুয়াল টু অ্যাবাউট। দেখো বন্ধুরা, 3টা প্রিপোজিশন মিলে একটা প্রিপোজিশনের কাজ করছে, এজন্য এর নাম হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। তাহলে 2 বা ততোধিক, 3 বা ততোধিক, বা দুইটি প্রিপোজিশন একটা ভিন্ন শব্দ, অথবা একটা প্রিপোজিশন একটা ভিন্ন শব্দ যখন একটা প্রিপোজিশনের কাজ করে তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। তাহলে অ্যাবাউট এই প্রিপোজিশনের মধ্যে আমাদের 3টা প্রিপোজিশন লুকায়িত আছে। অন প্লাস বাই প্লাস আউট ইকুয়াল টু অ্যাবাউট, বাই প্লাস হাইন্ড ইকুয়াল টু বাহাইন্ড, অন প্লাস ক্রস ইকুয়াল টু অ্যাক্রস। একটা প্রিপোজিশন একটা ভিন্ন শব্দ, অথবা 3 বা ততোধিক প্রিপোজিশন, অথবা 2টা প্রিপোজিশন একটা ভিন্ন শব্দ যখন যুক্ত হয়ে আমাদের একটা প্রিপোজিশনের কাজ করে তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। ওকে, নেক্সট ওয়ান ফ্রেজ প্রিপোজিশন। ফ্রেজ মানে বন্ধুরা কি? ইয়েস, ঠিক ধরেছ, শব্দগুচ্ছ। ইন ফ্রন্ট অফ, সামনে। অফকোর্স, অবশ্যই। অন বিহাফ অফ, পক্ষে। ফ্রেজ প্রিপোজিশন এক বা একাধিক প্রিপোজিশন যখন কোনো শব্দের সমন্বয়ে গঠিত হয়ে একটা বিশেষ অর্থ প্রকাশ করে তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে। নাম্বার 5 পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি যুক্ত হয়ে যখন ওই ভার্ব প্রিপোজিশনের কাজ করে তাকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন। লাভিং, কনসিডারিং, প্রেয়িং, লুকিং, লাইকিং, সিইং, এটসেট্রা। নাম্বার 6 ডিসগাইজ প্রিপোজিশন। ছদ্মবেশী পদান্বয়ী অব্যয়, ছদ্মবেশ ধারণ করা। ডিসগাইজ প্রিপোজিশন। দেখো বন্ধুরা, ইটস 9 o'clock, বাই মাই ওয়াচ, আমার ঘড়িতে 9টা বাজে। ইটস 9 o'clock বাই মাই ওয়াচ। লক্ষ্য করো বন্ধুরা, এখানে ও মানে ও না, এখানে ও ইকুয়াল টু হচ্ছে অব। তাহলে ও বর্ণটা অপের পরিবর্তে, অর্থাৎ অব শব্দটা, অব প্রিপোজিশনটা ও বর্ণের রূপ ধরে বাক্যে অবস্থান করে, আর তখন এটাকে বলা হয় ডিসগাইজ প্রিপোজিশন বা ছদ্মবেশী পদান্বয়ী অব্যয়। তারপরে আমাদের যে প্রিপোজিশন আছে দ্য কিং,
ওয়েন্ট হান্টিং। লক্ষ্য করো বন্ধুরা, লক্ষ্য করো বন্ধুরা, দ্য কিং ওয়েন্ট হান্টিং। এখানে আমাদের বর্ণটা এ, কি বন্ধুরা এ। এখানে এ মানে এ না, এ ইকুয়াল টু হচ্ছে অন। তাহলে অন এই শব্দের পরিবর্তে এই বর্ণটা আমাদের রূপ ধরে বসে থাকে, তখন এটাকে বলা হয় ডিসগাইজ প্রিপোজিশন। এ ইকুয়াল টু অন। তাহলে বুঝতে পেরেছ, ও এবং এ, অনের পরিবর্তে এ, অপের পরিবর্তে ও, এই দুইটাকে বলা হয় ডিসগাইজ প্রিপোজিশন। তোমরা হয়তো বলবো এখানে লিখেছি 6 প্রকার, এখানে 7 প্রকার কোথা থেকে আসলো। আরও এক ধরনের প্রিপোজিশন আছে, এটাকে বলা হয় ডিটাচড প্রিপোজিশন। ডিটাচড প্রিপোজিশন বিচ্ছিন্নকারী পদান্বয়ী অব্যয়। আমরা তো জানি প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। এটা সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ডের পূর্বে অবস্থান করবে, কিন্তু পরেও অবস্থান করে। ডিটাচড মানে বিচ্ছিন্নকারী, নিয়ম কানুন ভঙ্গ করে একেবারে বাক্যের শেষে যায় বসে। অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স when we used preposition is called detached preposition. Okay, now let's have a look. I went to the station to see my friend off. I went to the station to see my friend off. লক্ষ্য করো বন্ধুরা, আমি স্টেশনে গিয়েছিলাম আমার বন্ধুকে বিদায় জানাতে। এখন আমরা জানি সি অফ অর্থ বিদায় জানানো। সি এর সাথে অফটা না বসে বিচ্ছিন্ন হয়ে একেবারে বাক্যের শেষে যায় অবস্থান করেছে। আই ওয়েন্ট টু দ্য স্টেশন টু সি অফ, এখানে হওয়ার কথা ছিল, বাট লেখা হচ্ছে সি মাই ফ্রেন্ড অফটা একেবারে লাস্টে অবস্থান করেছে, এই জন্য এর নাম হচ্ছে ডিটাচড প্রিপোজিশন। ওকে, নেক্সট ওয়ান, হোয়াই ফেনি ইজ ফেমাস ফর। ফেনি কেন বিখ্যাত? হোয়াই ফেনি ইজ ফেমাস ফর। দেখো বন্ধুরা, আমাদের ফরটা একেবারে শেষে অবস্থান করেছে, বাক্যের শেষে অবস্থান করেছে, এই জন্যের নাম হচ্ছে ডিটাচড প্রিপোজিশন। ওকে, নাও লুক ওয়ান্স অ্যাগেইন, সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন, ডিসগাইজ প্রিপোজিশন অ্যান্ড ডিটাচড প্রিপোজিশন। ওকে বন্ধুরা, আমাদের ক্লাসিফিকেশান শেষ হলো। এখন আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে অতি সহজে, একেবারে ম্যাজিক বন্ধুরা, একেবারে ম্যাজিকের মতো অতি সহজে একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমরা কিভাবে অনেকগুলো প্রিপোজিশান অনেক দিন পর্যন্ত তোমাদের মাথায় ক্যাচ করে রাখতে পারো, এমন একটা ডায়াগ্রাম এখন আমি ড্র করতে যাচ্ছি। মাই ডিয়ার গাইজ, বি অ্যাটেনশন প্লিজ। আমি এখন এখানে সার্কেল অঙ্কন করেছি, একটা সার্কেল অঙ্কন করেছি। আমরা ধরে নিচ্ছি এটা আমাদের পৃথিবী। হ্যাঁ বন্ধুরা, পৃথিবীটা ঠিক এরকমই, এটা আমাদের একটা পৃথিবী অথবা একটা সুনির্দিষ্ট ডেফিনিট কোনো প্লেস আমরা ধরে নিলাম। ওকে, তাহলে আমাদের কোনো সুনির্দিষ্ট প্লেসের আড়াআড়ি একেবারে মধ্যভাগ দিয়ে যদি কোনো কার্য সংঘটিত হয়, আমরা সেক্ষেত্রে প্রেপোজিশন লিখব থ্রু। কি লিখব বন্ধুরা? থ্রু লিখব। অথবা আমরা লিখতে পারি অ্যাক্রস, আমরা অ্যাক্রস লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি অ্যালং। কখন কোনটা লিখব বন্ধুরা? যখন এটা কোনো সড়ক পথ হবে, অর্থাৎ স্থলপথ। যখন স্থলপথকে নির্দেশ করবে বন্ধুরা, আমরা থ্রু লিখব। অ্যাক্রস লিখব যখন আমাদের কোনো সমুদ্রপথ নির্দেশ করা হবে। আর অ্যালং লিখব যখন বরাবর বোঝাবে, বরাবর। দ্যাট মিন্স ওয়াক অ্যালং দ্য রোড, এই রাস্তা বরাবর হেঁটে যাও। দ্য টাইটানিক ওয়াজ ক্রাশড অ্যাক্রস দ্য আটলান্টিক ডিপ সি থ্রু। ওয়ান্স আপন এ টাইম দ্য টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ ডিপ ফরেস্ট। তাহলে আড়াআড়ি বা মধ্যভাগ দিয়ে বুঝালে, নির্দেশ করলে আমরা এই তিনটে প্রেপোজিশন লিখতে পারি। ওকে, তাহলে সুনির্দিষ্ট কোনো প্লেসের ভেতরে যদি কাজটা হয় আমরা লিখব ইন অর্থ মধ্যে বা ভেতরে। কিন্তু যখন বস্তুর ভেতর নির্দেশ করব তখন আমরা লিখব ইনসাইড। তাহলে ইনসাইড দ্বারা বোঝাচ্ছে বস্তুর ভেতর। ফর এক্সাম্পল, আবুল মিয়া থট দ্যাট দেয়ার ওয়ার আ লট অফ golden eggs inside the belly of the magic goose.
ইনসাইড, বস্তুর ভেতর হলে আমরা ইনসাইড লিখব। দেখো বন্ধুরা, এভাবে লাগালাগি অবস্থায় যদি আমাদের বোঝায় উপরে আমরা অন লিখব। লাগালাগি অবস্থায়, একটু হেলানো অবস্থায়, যেমন এই হোয়াইট বোর্ডটা হেলানো অবস্থায় আছে বা একটু ভাসমান অবস্থায় আছে, তখন আমরা বন্ধুরা ওভার লিখব। দ্য ক্লক ইজ ওভার দ্য ওয়ার্ল্ড, দ্য লাইট ইজ ওভার দ্য ওয়ার্ল্ড। তারপর আমাদের যদি ফাঁকা অবস্থায় বুঝি, অর্থাৎ আমাদেরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে হবে। পাখি আমাদের মাথার উপর দিয়ে উঠে, বার্ডস ফ্লাই এবাভ আওয়ার হেড, আমরা দেখছি না, বাট আমাদেরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আমাদেরকে অবজার্ভ করতে হবে, তাকাতে হবে, তখন আমরা লিখব এবাভ, দ্য বার্ডস ফ্লাই এবাভ আওয়ার হেড। আবারও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা তাকাই, দ্য মুন ইজ আপ, দ্য সান ইজ অফ, তখন আমাদেরকে আপ লিখতে হবে। তাহলে অন হচ্ছে উপরে লাগালাগি অবস্থায়, ওভার হচ্ছে উপরে ঝুলন্ত অবস্থায় একটু ফাঁকা রেখে, এভাব হচ্ছে একেবারে ভাসমান অবস্থায় শূন্যে। আপ দ্বারা বুঝাচ্ছে একেবারে আকাশ ছোঁয়া, গগনচুম্বী, সেক্ষেত্রে আমরা আপ প্রেপোজিশনটা লিখব। তারপর লক্ষ্য করো বন্ধুরা, বাইর থেকে যখন ভেতরে প্রবেশ করবে আমরা ইনটু লিখব। দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম অ্যান্ড দ্য স্টুডেন্টস স্ট্যান্ড আপ। দেখো বন্ধুরা, বাইর থেকে ভেতরে প্রবেশ করতে আমরা ইনটু লিখব, আর ভেতর থেকে যখন বাইরে চলে যাবে আমরা লিখব আউট অফ। দ্য বল ইজ আউট অফ দ্য ফিল্ড, দ্য ফেদার ইজ আউট অফ দ্য ফিল্ড, আমরা লিখব আউট অফ। যখন আমাদের কাজটা নর্মালি বাইরে হবে তখন আমরা লিখব আউট তো বাইরে। কারণ যারা স্পেকটেটরস থাকে কোনো একটা গেমসে, স্পোর্টসে, স্পেকটেটরস বা দর্শকবিন্দু গ্যালারি মঞ্চে থাকে, আউটে থাকে, কিন্তু বলটা যখন, ফেদারটা যখন ফিল্ড অতিক্রম করে চলে যায় তখন বলা হয় দ্য ফেদার ইজ আউট অফ দ্য ফিল্ড, দ্য বল ইজ আউট অফ দ্য ফিল্ড। অর্থাৎ সুনির্দিষ্ট সীমানা পেরিয়ে বাইরে যখন এটা অবস্থান করে তখন আমাদেরকে আউট অফ লিখতে হয়। তারপরে লক্ষ্য করো বন্ধুরা, কাজটা যদি আমাদের সামনে হয়, কোথায় হয়? সামনে যদি কাজটা হয় তাহলে আমরা লিখব ইন ফ্রন্ট অফ, অর্থাৎ সামনে। কাজটা যদি আমাদের পেছনে হয় তাহলে আমরা লিখব কি বন্ধুরা? আমরা লিখব বাহাইন্ড তো পেছনে। কাজটা যখন পেছনে হবে আমরা বাহাইন্ড লিখব, সামনে হলে ইন ফ্রন্ট অফ লিখব। কাজটা যদি আমাদের যে কোনো এক পাশে হয় আমরা লিখব বিসাইড অর্থ কি বন্ধুরা? পাশে। যে কোনো এক পাশে আমাদের কাজটা হচ্ছে এবং এটা ইন্ডিকেট করছে তাহলে আমরা বিসাইড লিখব। আর যদি কাজটা আমাদের চারপাশে হয়, AROUND, চারপাশ জুড়ে যদি আমাদের কাজটা হয়, যেমন এই সার্কেলটা চারপাশ জুড়ে হয়েছে, আমাদের 4টা দিক আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারপাশে যখন বুঝাবে আমরা লিখব কি লিখব বন্ধুরা? আমরা অ্যারাউন্ড লিখব। চারপাশ যখন বুঝাবে অ্যারাউন্ড, যে কোনো এক পাশ বুঝাবে আমরা লিখব বিসাইড। তারপরে লক্ষ্য করো বন্ধুরা, অন্য কোনো স্থান থেকে এই স্থানের দিকে আমাদেরকে যখন লক্ষ্য করতে বলবে আমরা লিখব টু, অথবা টু ওয়ার্ডস, অথবা আমরা অ্যাট লিখব। টু ওয়ার্ডস অর অ্যাট, যেমন শি গোজ টু কলেজ রেগুলারলি। টু এর অর্থ বোঝাচ্ছে দ্বিতীয় বিভক্তি, কে রে এরে প্রতিদিকে, কে রে এরে প্রতিদিকে, এমন দ্বিতীয় বিভক্তি যদি নির্দেশ করে আমরা লিখব টু অর টু ওয়ার্ডস, অথবা অ্যাট লিখব। অন্য কোনো স্থান থেকে এই স্থানের দিকে যদি অগ্রগামী হয় এটা লক্ষ্য করতে বলবে, নির্দেশ করবে, কিন্তু এদিকে অগ্রগামী হবে। যেমন তুমি কোথা থেকে এসেছ, আমি অন্য কোনো স্থান থেকে সেখানে ইন করব, আম ফ্রম ফেনী, তাহলে আমি ফেনী থেকে আসছি। ফ্রম অর্থ হচ্ছে আমাদের হতে থেকে ছে, ফ্রম। তারপরে লক্ষ্য করো বন্ধুরা, আমাদের কাজটা যদি কাছে হয় আমরা লিখব নিয়ার অর্থ কাছে বা নিকটে। কাজটা যদি আমাদের দূরে হয় আমরা লিখব ফার অর্থ দূরে। ফার অর্থ কি বন্ধুরা? ফার অর্থ দূরে, নিয়ার অর্থ নিকটে। তারপরে লক্ষ্য করো, আমাদের কোনো কাজ যদি নিচে হয় আমরা লিখব বিলো অর্থ নিচে। আর একটু নিচে হলে আমরা লিখতে পারি, বিলোর জায়গায় আমরা প্লোয়িং লিখতে পারি, আর একটু নিচে হলে প্লোয়িং অর্থ কি? নিচে। রিড দ্য প্লোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন নাম্বার A and B, প্লোয়িং অথবা বিলো। আর একটু নিচে হলে আমরা কি লিখব বন্ধুরা? আমরা লিখব ডাউন অর্থ নিচে। আর একটু নিচে হলে আমরা কি লিখব বন্ধুরা? আমরা লিখব আন্ডার অর্থ নিচে, একেবারে পায়ের তলায়। নির্দেশ করতে আমরা লিখব বিনিথ, BENEATH, বিনিথ লিখব বন্ধুরা। তাহলে যখন নিম্নে নির্দেশ করবে, নিচে নির্দেশ করবে, আমরা এই প্রেপোজিশনগুলো লিখতে পারি। তারপর লক্ষ্য করো বন্ধুরা,
এই সবগুলো কাজ কোনো একটা টাস্ক যদি কোনো ব্যক্তি কর্তৃক সম্পাদিত হয়, কোনো একটা টাস্ক বা কাজ ওয়ার্ক ব্যক্তি দ্বারা সম্পাদিত হলে আমরা লিখব বাই। বাই ব্যক্তি দ্বারা সম্পাদিত হবে, এবং কাজটা যদি বস্তু দ্বারা সম্পাদিত হয় আমরা লিখব উইথ। বস্তুর ক্ষেত্রে আমরা কি লিখব বন্ধুরা? উইথ লিখব, এবং ব্যক্তির ক্ষেত্রে বাই লিখব। যেমন আমি কিভাবে এখানে লিখেছি, কলম দ্বারা লিখেছি। আই হ্যাভ জাস্ট রিটেন অন দ্য বোর্ড উইথ ফ্যান। উইথ ফ্যান বস্তু দ্বারা লিখেছি উইথ ফ্যান, কিন্তু যখন ব্যক্তি দ্বারা কাজটা করা হবে তখন আমাদেরকে বাই লিখতে হবে। যেমন রাইস ইজ ইটেন বাই আস। রাইস ইজ ইটেন বাই আস, আমাদেরকে ব্যক্তি দ্বারা কাজটা যদি সম্পন্ন করা হয় বাই লিখতে হবে। অর্থাৎ বাইটা বিশেষ করে আমাদের ভয়েস চেঞ্জে ব্যবহার হয়, প্যাসিভ ভয়েসে। তাছাড়াও ব্যবহার হয় বিভিন্ন যানবাহন বোঝানোর ক্ষেত্রে আমাদের বাই বসে, যেমন জার্নি বাই ট্রেন, জার্নি বাই লঞ্চ, জার্নি বাই এয়ার। যে কোনো জার্নির ক্ষেত্রে, যানবাহনের ক্ষেত্রে আমাদেরকে এই বাইটা বসাতে হয়। এবং প্যাসিভ ভয়েসে কোনো কাজ যদি ব্যক্তি দ্বারা করা হয় আমাদেরকে বাই লিখতে হয়। কাজটা যদি আমরা বস্তু দ্বারা করি, কোনো বস্তু দ্বারা কাজটা করি, যেমন মিলন কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক। মিলন একটা কাঠি দ্বারা সাপটা হত্যা করেছিল, তাহলে বস্তুর ক্ষেত্রে আমরা উইথ লিখব। মাই ডিয়ার ভিউয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য গাইজ হু আর এনজয়িং দ্য ভিডিও, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ভিডিওটা পজ করে ওয়ার্ডগুলো প্রথমে লিখে নিবা এবং ইয়ারফোনের মাধ্যমে বারবার শ্রবণ করবা। আমি আশা করি তোমরা খুব ইজিলি এই এক গুচ্ছ প্রিপোজিশন এই ডায়াগ্রামের মাধ্যমে, এই ডায়াগ্রামটা অ্যাপ্লাই করে খুব সহজে মনে রাখতে পারো। ইউ ক্যান মেমোরাইজ the prepositions very easily for a long time